রাজা আসে রাজা যায়, সারা দেশেই ক্ষমতার পালাবদল ঘটে, স্বৈরাচার ও স্বাধীনচেতা মানুষগুলোর তাড়ায় আসন গুটিয়ে চলে যায় পরবাসে। বিসিবি প্রধানের পদেও তো আসে রাতারাতি পরিবর্তন। পাবন গিয়ে ফারুক আহমেদ আসেন, তার পদও চলে যায় আমিনুল ইসলাম বুলবুল আসেন। তিনি জানেনও জায়গাটা অস্থায়ী। কিন্তু একজনের রাজত্ব কখনো খসে পড়ে না, তিনি গাভিনী ডি সিলভা, যে কারণে মজা করে এই লঙ্কান কিউরেটরকে অনেকেই ডাকেন মিরপুরের রাজা। আর সেই রাজার অধীনেই বছরের পর বছর, যুগের পর যুগ হোম অফ ক্রিকেট। এবারে পাকিস্তানের কোচ মাইক হেসন বললেন, মিরপুরের উইকেট মোটেও আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয়, মানহীন ট্র্যাক, বৃষ্টিতে হয়ে যায় আরও কাবু। No, I think it's not helpful for anybody. I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, that's not acceptable. That's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket, that pitch is not up to international standard for sure. প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে এসে পাকিস্তান টি-20তে কবে বড় ইনিংস খেলেছে? পরিসংখ্যান বলছে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত সব টি-20 খেলেছে এই মিরপুরেই, এবং সেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 190, যেটা করেছিল পাকিস্তানি। তাদের এই কাণ্ড অবশ্য 2014 সালের, তার মানে 11 বছরের পুরনো ঘটনা। তারপর সর্বোচ্চ রানটা 141 আর 35 করেছিল বাংলাদেশ। আরও মজার ব্যাপার, পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসার এত বছর পার হলেও কেবল আহমেদ শেহজাদ ছাড়া মিরপুরের মাঠে টি-20তে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কেউ কখনো সেঞ্চুরি করতে পারেননি। শুধু তাই নয়, দ্বিতীয় সর্বোচ্চ সরফরাজ আহমেদের, তিনি ছিলেন 58 রানে অপরাজিত, এর বেশি সুযোগই পাননি। এই মিরপুরে পাকিস্তান বাংলাদেশ টি-20তে 50 আছে সর্বসাকুল্যে 5টা, যার মধ্যে গেল ম্যাচে ইমনের একটা। তাই মাইক হেসন বুঝে নিতেই পারেন তারা আসলে এই মাঠে কখনোই ভালো ব্যাটিং করতে পারেননি। তবুও পাকিস্তান এসেছে এখানেই, জেনে শুনে বিষ করেছে পান। খালিদ জামিল, 71।